আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে ৮টি স্থায়ী ঘাঁটি হিসাবে বিবেচিত। এইসব ঘাঁটিতে ২০২৫-২৬ সালে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ সেনা মোতায়েন ছিল, যার মধ্যে অনেকেই জাহাজে অবস্থানরত অবস্থায় ছিল। কাতারের আল উদিদ এয়ার বেজ সবচেয়ে বড়, যেখানে প্রায় ১০,০০০ সেনা ছিল। এটি ইউএস সেন্ট্রাল কমান্ডের যে সেটকম রয়েছে তার ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসাবে কাজ করছিল। দেখুন, বিভিন্ন ধরনের বিমানের অভিযান, গোয়েন্দা সংগ্রহ, আঞ্চলিক নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু ছিল এই ঘাঁটিটি। বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বেস ইউএস নেভির যে ফিফথ ফ্লিট রয়েছে তার সদর দপ্তর, যেখানে স্থায়ীভাবে সবথেকে বেশি সেনা মোতায়েন থাকে। এটি পারস্য উপসাগর এবং লোহিত সাগরের নৌ নিরাপত্তা নিশ্চিত করে। কুয়েতের ক্যাম্প আফ্রিজান এবং আলী আল সালেম এয়ার বেজে যে ক্যাম্প বোরিং রয়েছে, এর মতো শক্তিশালী স্থাপনায় ১৩,৫০০ সেনা ছিল। স্থলভিত্তিক লজিস্টিক স্টেডিং ইরাকের সিরিয়া অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ার বেস বিমান পুনর্নির্মাণ, রক্ষণাবেক্ষণ, গোয়েন্দা কার্যক্রমে সহায়ক ছিল। জর্ডানের ভেতর যে মুফাফক আল সালেতি এয়ার বেস যেটা রয়েছে, সেটা লেভান্ট অঞ্চলে বিমান অভিযান চালায়। ইরাকের ভেতর যে আইন আল আসাদ, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা, সিরিয়ার অস্থায়ী ঘাঁটিগুলো বিভিন্ন ধরনের কৌশলগত যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বিশেষ করে সৌদি আরবের ভেতর যেই প্রিন্স সুলতান ঘাঁটি রয়েছে, সেটা যুক্তরাষ্ট্রের বড় ভিত্তিতে বিমান হামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের বড় সংবাদ মাধ্যম রয়টার্স থেকে শুরু করে খুদ যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক পোস্টের মতো বড় সংবাদ মাধ্যম, তারা তাদের অনুসন্ধানী প্রতিবেদনের কলামে উল্লেখ করেছে এবং রিপোর্ট প্রকাশ করেছে এই ১৩টি ঘাঁটি এখন যুক্তরাষ্ট্রের বসবাসের জন্য আর উপযুক্ত নয়। মানে কোনোভাবে যুক্তরাষ্ট্র সেখানে সামরিকভাবে আবার সেনা মোতায়েন করবে, বিভিন্ন সামরিক মিশন পরিচালনা করবে, তার কোনো ধরনের উপযোগিতা এই ঘাঁটিগুলোর আর নেই। একেবারে টয়লেট থেকে শুরু করে ঘুমানোর যে বাসস্থান, রানওয়ে, বিভিন্ন ধরনের রাডার সিস্টেম, সকল কিছুই কিন্তু ব্যাপক ভিত্তিতে ক্ষতিগ্রস্ত, যেগুলো মেরামত করে দ্রুত সেখানে কোনো মিশন পরিচালনা করা বা নতুন করে তাদের অভিযান পরিচালনা করার কোনো সম্ভাবনা নেই। আর এই জিনিসটা বা এই যে ইরানের হামলায় এটা ঘটলো, এটা গত ৪০ বছরে যুক্তরাষ্ট্রের তিলে তিলে গড়ে তোলা যে সামরিক অবকাঠামো এবং প্রভাব বলয় রয়েছিল, তার বলতে পারেন শেষ ইতিহাস। কারণ এরপর নতুন করে তারা আবার শুরু করতে পারবে কিনা, তার কিন্তু বহু চ্যালেঞ্জ রয়েছে। আর এই সত্যতা নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোই, যে নতুন করে আবার নতুন ধাঁচে অনেক কিছু চিন্তা করেই কিন্তু যুক্তরাষ্ট্র শুরু করতে হবে। সেটা একটা লং টার্মের জন্য তাদের অপেক্ষা। দেখুন, ভূমিতে বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্রের গড়ে তোলা ঘাঁটিগুলো, বিশেষ করে ১৩টি ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, যেখানে নতুন করে বসবাস দ্রুতগতিতে শুরু করা বা মিশন পরিচালনা করার তেমন সুযোগ নেই। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য দুঃসংবাদ কিন্তু সাগরে ভাসমান যে বিমানবাহী রণতরী রয়েছে, সেখান থেকেও পাওয়া যাচ্ছে। দেখুন, ইরানের দাবি অনুসারে ওমানের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত আব্রাহাম লিঙ্কন যে বিমানবাহী রণতরী রয়েছে, সেটা হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের জন্য অবস্থান করছিল। তখনই কিন্তু ইরান তার মিসাইল ছোড়ে এবং ড্রোন ছোড়ে, এবং এই মিসাইল এবং ড্রোনের যেই কিছু প্রতিক্রিয়া রয়েছে, সরাসরি হিট করে এই বিমানবাহী রণতরীতে, এবং বিমানবাহী রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়। এটা হলো ইরানের দাবি। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র মিসাইল আঘাতের বিষয়টা অস্বীকার করে তারা এখানে ক্ষয়ক্ষতির বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্রের যে সেটকম রয়েছে এবং অন্যান্য পশ্চিমা বিশ্বের বড় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের উদ্ধৃতি দিয়ে তারা স্বীকার করেছে যে একজন এই আব্রাহাম লিঙ্কনে অবস্থানকৃত যে যুক্তরাষ্ট্রের নাবিক রয়েছেন, তিনি আহত হয়েছেন। এখন তিনি কিভাবে আহত হলেন, কিভাবে তার এই ক্ষয়ক্ষতি হলো, সেই বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এটা নিশ্চিত করা হয়েছে যে একজন নাবিক এখানে আহত হয়েছেন। দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার ক্ষয়ক্ষতির ব্যাপারে, বিশেষ করে বিমানবাহী রণতরীর মতো অত্যন্ত স্পর্শকাতর স্ট্র্যাটেজিক আক্রমণের যে প্ল্যাটফর্ম রয়েছে,
তার সম্পর্কে যে ধরনের ক্ষয়ক্ষতি তারা গোপন রাখার ক্ষেত্রে খুবই কঠোর নীতি পালন করে। এক্ষেত্রে তারা কোনো ধরনের স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি রয়েছে, যে ধরনের প্ল্যাটফর্মে কোনো মিসাইল হিট করেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কখনো তারা প্রকাশ করেনি এবং কখনো তারা প্রকাশ করবেও না। এটা তাদের জাতীয় নিরাপত্তা এবং বিশ্বব্যাপী তাদের যে আধিপত্য রক্ষার বিষয় রয়েছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বিষয়টা এখানে কত বড় ক্ষতি হলো সেটা বড় কিছু নয়। যদি এমনটাও যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয় যে এই বিমানবাহী রণতরীতে ইরানের মাত্র ১ কেজি পেলোড বহনকারী একটি ড্রোন হিট করতে পেরেছে, সেটাও কিন্তু এই ড্রোনের যে স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি রয়েছে তা নিয়ে প্রশ্ন তৈরি করবে। এগুলো মারাত্মকভাবে কিন্তু সন্দেহ তৈরি করতে পারে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশের জন্য, যে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীর প্ল্যাটফর্ম চীনের বিরুদ্ধে থেকে বা উত্তর কোরিয়ার বিরুদ্ধে থেকে আমাদের কতটুকু সহযোগিতা করতে পারে। সুতরাং একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে এখানে আমাদের যে নিরাপত্তা বলয় রয়েছে তা ভেদ করে একটি মিসাইল হিট করতে পেরেছে, সেটাই স্ট্র্যাটেজিকভাবে একটা লম্বা সময়ে নতুন সমীকরণ তৈরি করবে। যার জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করে গোপনীয়তার কোনো ধরনের তথ্য তারা প্রকাশ করবে না। সুতরাং ইরানের এখানে হামলার সফলতার দাবি আর যুক্তরাষ্ট্রের এই ক্ষেত্রে একেবারে প্রত্যাখ্যান, এই সার্বিক বিষয়ের সত্যতার বিষয়টা বিচার বিবেচনা করে দর্শকরাই কিন্তু সিদ্ধান্ত নেবেন। দেখুন, একেবারে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র এখনও বর্তমান পৃথিবীর অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার। দেশটির জিডিপির আকার ২৮ থেকে ২৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। অর্থের কোনো সংকট তাদের কিন্তু নেই, তবে উৎপাদন ব্যবস্থায় ঘাটতি রয়েছে। দেখুন, একটি উৎপাদন ব্যবস্থা যখন আপনি শুরু করবেন, রাতারাতি সেটা বৃদ্ধি করতে পারবেন না, কারণ সমরাস্ত্র উৎপাদন কারখানায় যারা কর্মরত থাকেন তারা টেকনিশিয়ান খুবই অভিজ্ঞ। নতুন করে কাউকে যুক্ত করলেও এই ধরনের ক্রিটিক্যাল কাজ তারা করতে পারে না। আবার কাউকে যুক্ত করার আগে তার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু যাচাই বাছাই করতে হয়, যে গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদনের টেকনোলজি সে কোনোভাবে ফাঁস করে কিনা। সুতরাং চাইলেই রাতারাতি যুদ্ধকালীন পরিস্থিতিতে উৎপাদন বৃদ্ধি করা যায় না। দেখুন, যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রতি বছর ৩২০টি থার্ড ক্ষেপণাস্ত্রের মিসাইল তৈরি করতে পারে ইন্টারসেপ্ট, যেটা তারা ৯৬টি বৃদ্ধি করে ৪০০-র কাছাকাছি পৌঁছতে চায়। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্যাক-3 মিসাইল তারা ৬০০ বৃদ্ধি করে ২০০০টি বছরে উৎপাদন করতে চায়। আর টমাহক ক্রুজ মিসাইল তারা ১০০০টি উৎপাদন করতে চায় বছরে, যদিও এই টার্গেট তারা পূরণ করতে পারেনি। SM-6 এর মতো যে ইন্টারসেপ্ট রয়েছে সেটা বর্তমানে তারা ১২৫টি তৈরি করে, তবে তারা ৫০০টির মতো উৎপাদন করতে চায়। এছাড়াও অন্যান্য মিসাইল উৎপাদনও কিন্তু যুদ্ধক্ষেত্রে যে চাহিদা রয়েছে তার তুলনায় অনেকটাই অপ্রতুল। আর ঠিক এমতো অবস্থায় স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, জাপানের সংবাদ মাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমস নিশ্চিত করছে যুদ্ধকালীন সময়ে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বা নিজেদের রক্ষা করার জন্য মিসাইল এবং ইন্টারসেপ্টের ব্যাপক ভিত্তিতে ঘাটতিতে ভুগছে যুক্তরাষ্ট্র। তাদের কাছে অর্থ এবং প্রযুক্তিগত কোনো সীমাবদ্ধতা নেই, তবে তারপরও তারা উৎপাদন বাড়াতে পারছে না। আর এই জন্যই কিন্তু যুদ্ধবিরতির স্ট্র্যাটেজিতে তারা যেতে চাচ্ছে। সংবাদ মাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে যুক্তরাষ্ট্রের এখন সময় দরকার। অন্তত ১০ থেকে ১৫ দিনও যদি যুদ্ধবিরতি চলে, এই সময় মিসাইলের মজুদ বৃদ্ধি করা যাবে। দেখার বিষয় তাদের এই কৌশলের সঙ্গে ইরান এগ্রি করে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।